আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মাহমুদুল হাসান জয় সর্বশেষ 15 ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি মারতে পারেন না। ইভেন এই 15 ইনিংসের মধ্যে ত্রিশোর্ধ্ব ইনিংস যদি চিন্তা করি সেটা হয়তো বা 2টা কিংবা 3টা, এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। এখন সর্বশেষ সাউথ আফ্রিকা সিরিজে আমরা যদি মাহমুদুল হাসান জয়ের আউট হওয়ার একটা কমন প্যাটার্ন আপনাদেরকে দেখাই, 5 নাম্বার বা 6 নাম্বার স্টাম্পের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে তিনি আউট হচ্ছেন। এই জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টেও আলটিমেটলি তিনি সেমভাবেই আউট হয়েছেন এবং তাকে আসলে বোলাররা ওইভাবেই ট্র্যাপ করার চেষ্টা করছে, একটা কমন প্যাটার্ন। এখন যেহেতু ভিডিও অ্যানালাইসিস খুবই কমন, সো আলটিমেটলি ওই জায়গাটাতে তাকে আউট করা খুব ইজি হয়ে যাচ্ছে। এখন আপনি যদি কোনো কোচকে জিজ্ঞেস করেন যে মাহমুদুল হাসান জয় কেন আউট হচ্ছেন, একটা কমন কথা আসবে আমাদের দেশের ক্রিকেটে, সেটা হচ্ছে 6 নাম্বার স্টাম্পের বল তিনি কেন খেলতে যাচ্ছেন। 6 নাম্বার স্টাম্পের বল তো তার ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, কোচিং প্যাটার্নের বেসিক অনুযায়ী আপনি 6 নাম্বার প্যাটার্নের 6 নাম্বার স্টাম্পের বল আপনি খেলবেন না, 6 নাম্বার স্টাম্পের বল আপনি ছেড়ে দেবেন। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন, 6 নাম্বার স্টাম্পের বল কি কোনো ব্যাটসম্যান খেলেন না? কাভার ড্রাইভ করে 4 মারেন না? অ্যাকুরেটলি 4 মারতে পারেন না? হ্যাঁ, মারতে পারেন। তাহলে মাহমুদুল হাসান জয়ের বেসিকে বা টেকনিক ওয়াইজ সমস্যাটা আসলে কোথায়? একটা বড় পার্থক্যের জায়গাটা আমি আপনাকে একটু দেখাবো একটু পরেই। তার আগে আপনি একটু টেকনিকের জায়গাটা চিন্তা করে দেখেন। যখন 6 নাম্বার স্টাম্পের বল মাহমুদুল হাসান জয় কাভার ড্রাইভ করতে যাচ্ছেন, তার শোল্ডার পজিশনটা কোথায়? তার শোল্ডার পজিশনটা কিন্তু বলের দিকে না, শোল্ডার পজিশনটা স্ট্রেট। খেয়াল করে দেখেন, একদম ভিডিওতেই আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। তার শোল্ডার পজিশনটা, তিনি যখন কাভার ড্রাইভের অ্যাটেম্পটে যাচ্ছেন, শোল্ডার পজিশনটা বলের দিকে না, শোল্ডার পজিশনটা স্ট্রেট। এবং যখন শোল্ডার পজিশনটা স্ট্রেট, আলটিমেটলি তার ব্যাটের পজিশনটাও আসছে কোথা থেকে? ফার্স্ট স্লিপের জায়গা থেকে। এই জায়গা থেকে তিনি যখন 6 নাম্বার স্টাম্পের বল, দূরের বল কাভার ড্রাইভ করবেন, তখন আউটসাইড এজ বা ইনসাইড এজ তিনি হবেন, খুব স্বাভাবিক। এবার একটু পার্থক্য দেখায় জো রুটকে দিয়ে। ডেফিনেটলি বেস্ট অফ দ্য বেস্ট ব্যাটার্সদেরকে দিয়ে এই পার্থক্যটা দেখাবো। জো রুট কি 6 নাম্বার স্টাম্পের বল কাভার ড্রাইভ করেন না? একটু পার্থক্য দেখেন। জো রুট যখন 6 নাম্বার স্টাম্পের বল কাভার ড্রাইভ করতে যাচ্ছেন, তার শোল্ডার পজিশনটা কোথায়? তার শোল্ডার পজিশনটা কিন্তু টুয়ার্ডস দ্য বল, বলের দিকে তার শোল্ডার পজিশনটা যাচ্ছে। এবং যখন বলের দিকে তার শোল্ডার পজিশনটা যাচ্ছে, আলটিমেটলি তার ব্যাটের পজিশনটাও কিন্তু ওই উইকেট কিপার বা ক্রস থেকে আসছে। সো তখন তিনি ওই সুইংটা, কাভার ড্রাইভটা এক্সিকিউট করতে পারছেন খুব ভালো মতো। সো দিস ইজ দ্য এরিয়া যেটা মাহমুদুল হাসান জয় একদম কমন প্যাটার্নে তার এই প্রবলেমটা হচ্ছে, যে তার শোল্ডার পজিশনটা তিনি স্ট্রেট রেখে, মানে সোজা রেখে শোল্ডার পজিশনটা তিনি খেলছেন, বলের দিকে শোল্ডার পজিশনটা যাচ্ছে না। আমি ছোট্ট একটু, রাসেল আমাদের সঙ্গে আছে, আমাদের ধানমন্ডি ক্রিকেট একাডেমির স্টুডেন্ট, আমি রাসেলকে দেবো, রাসেলকে দিয়ে আমরা একটা ডেমনস্ট্রেট করবো। তার আগে জাস্ট আমি পার্থক্যের জায়গাটা দেখে, জয়ের ক্ষেত্রে যে বিষয়টা ঘটছে, আলটিমেটলি তিনি যখন কাভার ড্রাইভে যাচ্ছেন, তার এই শোল্ডার পজিশনটাকে তিনি স্ট্রেট রেখেই দেন কাভার ড্রাইভটা করছেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে শোল্ডার পজিশনটা, আমার পাশে মাহমুদুল হাসান জয়ের ছবিটাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন তিনি কাভার ড্রাইভে যাচ্ছেন, শোল্ডার পজিশনটা স্ট্রেট রেখে বলের দিকে না নিয়েই তিনি কাভার ড্রাইভটা করছেন এবং তার ফলশ্রুতিতে আউটসাইড এজ বা ইনসাইড এজ হচ্ছেন। এখন ওই সময়টাতে তার শোল্ডার পজিশন স্ট্রেট থাকার কারণে ব্যাটের পজিশনটাও কিন্তু টুয়ার্ডস থার্ড ম্যান। জো রুটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, জো রুট যখন কাভার ড্রাইভে যাচ্ছেন, ওই পার্টিকুলার মোমেন্টটাতে কি হচ্ছে? তার শোল্ডার যাচ্ছে বলের দিকে, এবং শোল্ডার যখন বলের দিকে যাচ্ছে, দ্যাট মিনস এই ব্যাটের পজিশনটা কিন্তু এইখানে না, ব্যাটের পজিশনটা এইখানে। সো এটা কাভার ড্রাইভ করার জন্য একটা ইজি ইকুয়েশন তিনি আলটিমেটলি পেয়ে যাচ্ছেন, বা একটা ইজি প্যাটার্ন তিনি পেয়ে যাচ্ছেন, কারণ তার শোল্ডার পজিশনটা, আপনি জো রুটের শোল্ডার পজিশনটা টুয়ার্ডস দ্য বল। সো টুয়ার্ডস দ্য বল যখন শোল্ডার পজিশন, তখন ব্যাটের পজিশন অটো কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। জয়ের ক্ষেত্রে শোল্ডার পজিশনটা স্ট্রেট, ওই পজিশন রেখে যখন তিনি কাভার ড্রাইভটা করছেন, সো আলটিমেটলি কাভার ড্রাইভটা এক্সিকিউশনটা হচ্ছে না। এখন মাহমুদুল হাসান জয়ের জন্য সালাউদ্দিন স্যাররা আছেন, আমাদের অনেক বড় বড় কোচেরা আছেন, তারা সেটা তাকে দেখাবেন, সেটা আমরা প্রত্যাশা করি। বাট ইয়াং ক্রিকেটার যারা হয়তো বা এরকম 6 নাম্বার স্টাম্পের বল, যারা হয়তো বা বল ছেড়ে দিচ্ছেন কিংবা কাভার ড্রাইভ লোভ সামলাতে না পেরে করতে গিয়ে হচ্ছে না, তারা আসলে কি করবেন? তাদের জন্য আমরা বেশ কয়েকটা ড্রিল দেখাতে চাই। একদম সিম্পল একটা ড্রিল যদি আমি দেখাই, তাহলে সিম্পল একটা ড্রিল, রাসেল তুমি এই জায়গাটায় দাঁড়াবা ব্যাটিং পজিশনে উইদাউট ব্যাট দাঁড়াবা। আমি তোমাকে 5 নাম্বার বা 6 নাম্বার স্টাম্পে আমি তোমাকে কতগুলো বল দেবো, তুমি ওই জায়গা থেকে একদম বলের কাছে গিয়ে বলটাকে ধরবা। খেয়াল করে দেখেন, আমাদের এই ড্রিলটা কিন্তু শোল্ডার পজিশনটা যাতে বলের দিকে যায় সেটা ঠিক করার জন্য। জাস্ট খেয়াল করে দেখেন, আমি যদি ওকে 5 নাম্বার স্টাম্পে বল দেই, এই যে জাস্ট ও গিয়ে বলটা ধরবে। যারাই ইয়াং ক্রিকেটার আছেন, এই শোল্ডার পজিশনটা বলের দিকে নেয়ার জন্য আপনাদের ড্রিলের জায়গাটা যদি হয়, আপনি বলটাকে এইভাবে আন্ডারআর্ম দিব, সুন্দর। খেয়াল করে দেখেন, এটা কিন্তু শোল্ডার পজিশনটা চলে যাচ্ছে বলের দিকে। আবার যাই, গুড, একদম বলের দিকে শোল্ডার পজিশনটা যাচ্ছে। আমি একটু ওভারআর্ম করেও দিচ্ছি যাতে বলটা একদম নিচের দিকে যাচ্ছে, ওর নিচের দিকে একদম শোল্ডার পজিশনটা নিতে পারে। যাই,
কোনো সমস্যা নেই, এটা চলে গেছে। আমরা বল গুড, এই যে 5 নাম্বার বা 6 নাম্বার স্টাম্পের বল আমি যাচ্ছি। সো এই জায়গাটা যখন আপনার শার্প হবে, আপনি যখন এই টেকনিক্যাল ডিফিকাল্টিজের জায়গাটায় ভুগছেন, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আফটার দ্যাট ব্যাটটা নেব, আফটার দ্যাট আমি ওকে বল দিব 5 নাম্বার বা 6 নাম্বার স্টাম্পে। বলটা একটা বাউন্স হওয়ার পর দেন গিয়ে আমরা বলটা ধরবো, ঠিক আছে? সো আমরা যাই, আমরা এই যে এটাকে যদি আমরা চিন্তা করি যে 5 নাম্বার বা 6 নাম্বার স্টাম্পের বল, যাই, গুড, এই যে বলের দিকে যাচ্ছে। দিজ আর ড্রিলস, এগুলো কিন্তু ড্রিল। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন, যারা আসলে ক্রিকেটের সঙ্গে জড়িত না বা যারা ক্রিকেট এরকম বোঝেন না, তারা অনেকে বলেন যে মাঠে কি এত স্লো বল আসবে কিনা। এগুলোকে বলা হয় ড্রিল। এগুলো ড্রিলের মাধ্যমে আপনি আপনার মাসেল মেমোরিটাকে রেডি করছেন। গুড, এই যে শোল্ডার পজিশনটাকে নিয়ে যাওয়া, মাহমুদুল হাসান জয় আলটিমেটলি এই জায়গাটাতেই তার প্রবলেমের জায়গাটা হচ্ছে যে তিনি জায়গায় দাঁড়িয়ে থেকে আসলে ওই শটটাকে খেলতে যাচ্ছেন, অথবা জায়গায় দাঁড়িয়ে থেকে তার শোল্ডার পজিশনটা বলের দিকে যাচ্ছে না, তার শোল্ডার পজিশনটা এদিকেই থাকছে। এই প্রবলেমটাই তিনি আসলে ফেস করছেন। এখন প্রসঙ্গের কথা হচ্ছে যে ঠিক এরকম যখন অবস্থা, আলটিমেটলি একটা প্লেয়ারকে আপনি কতদিন পর্যন্ত ক্যারি করবেন এবং এইখানে আসলে বিকল্পের জায়গাগুলো নিয়ে আপনার চিন্তা করার জায়গা আছে কিনা। আমার কাছে মনে হয় যে টেস্ট ম্যাচ ক্রিকেট, যেখানে আসলে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন, শর্টস খেলেই রান করতে হয়। তামিম ইকবাল অ্যাজ আ টপ অর্ডার শর্টস খেলেই রান করতেন। মুমিনুল হক তিনি অ্যাজ আ টপ অর্ডার শর্টস খেলেই রান করতেন। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ওই টিকে থাকার কথা চিন্তা করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে টিকে থাকতে পারে না। সো শর্টস খেলতে প্রমিনেন্ট বা শর্টস যারা ভালো খেলেন, এই টাইপের প্লেয়ারদেরকে টেস্টে ইনকর্পোরেট করাটা, সেটা আমার কাছে মনে হয় যে সময়ের দাবি। যেটা একটা সময় জেমি সিডেন্স কিন্তু জুনাইদ ইমরোজ সিদ্দিক এবং তামিম ইকবালকে টেস্টে নামিয়ে দিয়েছিলেন, বিকজ তারা শর্টস খেলতে পারেন। কারণ টেস্ট ক্রিকেটে ফিল্ডিং পজিশন সামনে থাকে, শর্টস খেললে পরে ফিল্ডিং স্প্রেড করে ফেলে, তখন অপোনেন্ট টিম এত অ্যাগ্রেসিভ থাকে না। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওপেনিং প্যাটার্নের যখন এই অবস্থা, ওয়াই নট আমরা সেই জায়গাটায় তানজিদ তামিম, নাইম শেখ এই প্লেয়ারদেরকে ট্রাই করবো যারা শর্টস খেলায় পারদর্শী। হ্যাঁ, লাস্ট এনসিএলে কিন্তু নাইম শেখ প্রায় 50-এর কাছাকাছি করে ব্যাটিং করে গেছেন। তানজিদ তামিমের কথা আমি এই কারণে বলবো, কারণটা হচ্ছে শর্টস খেলতে পারদর্শী। আপনি টেস্ট ম্যাচ ক্রিকেট বিষয়টা এরকম না যে আপনি ডিফেন্স করবেন। এখন ডিফেন্স করতে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়ে যায়, তখন ঘটনাটা কি হয়, কিছুক্ষণ উইকেটে টেকে রান হয় না, কিন্তু উইকেট ঠিকই পড়ে যায়। সো আলটিমেটলি আমরা যদি চিন্তা করে দেখি, মুমিনুল হক যেদিন 181 রান করেছেন, ওই দিন 27টা 4 মেরেছিলেন। তামিম ইকবাল খান রান যখন করতেন, বড় রান করতেন, বাউন্ডারিতেই বেশি রান ডিল করতেন। সো বাংলাদেশের ক্রিকেট প্যাটার্ন অনুযায়ী শর্টস খেলা ব্যাটসম্যানকেই আসলে ওই জায়গাটা টপ অর্ডারে থাকা উচিত বলে, বা শর্টস খেলতে পারদর্শী ব্যাটসম্যানের ওই জায়গায় থাকা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।